যেখানে প্রেম নিষিদ্ধ। ইরশাদ জাহান জেরিন পর্ব ২৬ অডিও বুক বাই মুন্নি। মেয়ের বাড়ির ড্রয়িং রুমে যে ঐতিহাসিক মহাবিপর্যয় নেমে এসেছে তার রেশ যেন কাটার নামই নিচ্ছে না। আরজান মীর যখন সোফায় বসে নিজের কপালের হাত দিয়ে মীর বংশের ছেলেদের রক্তের ডিফেক্ট করার ঘোষণা দিল, তখন পুরো ঘরের তাপমাত্রা হিমাঙ্গের নিচে নেমে গেছে। রাজ তখন অবনীর হাতটা নিজের হাতের মুঠোয় ধরে অত্যন্ত নিষ্পাপ মুখে দাঁড়িয়ে আছে। সে আরজনের দিকে তাকিয়ে বলে, ভাই, আপনি সাইকোলজিস্টের ভাষায় একটু বোঝার চেষ্টা করেন। আমরা যখন ২০ টাকা দিয়ে ঘরে পলিটিক্স করে ঘরের শত্রু বউ করে নিয়ে পলিটিক্স করে ঘরের শত্রু বউ তুলে এনেছে, তখন মেয়ের বাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। আমি অবনীকে এনে আসলে মেয়ের বাড়ির মানসিক ভারসাম্য রক্ষা করছি। ও আমার পেশেন্ট ছিল, এখন ও আমার লাইফ পার্টনার। নো সাইড এফেক্ট। চুপ কর রাজ। আরজান এবার সোফা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। তার লম্বা গম্ভীর অবয়বে সামনের রাজের সেই চশমা পরা চটপটে ভাবটা এক লহমায় উধাও হয়ে গেল। আরজান অবনীর বৃদ্ধ বাবার দিকে তাকালো, যিনি লজ্জায় মেয়ের বাড়ির দামি কার্পেটের দিকে তাকিয়ে কাঁপছিলেন। এতগুলো তো অভিনয় কিন্তু এগুলো তো অভিনয়, কিন্তু এত রিয়েল কেন লাগছে? বাড়ির গুলোকে কে রাজ অভিনয়ের কথা জানায়নি? আর বাড়িতে আনা লাগতোই বা কেন? রাজকে তিনি নিষেধ করেছিলেন। রাজ নিজেই বলল, অবনীর কনফিউশন দূর করা কিছুই বোঝা যাচ্ছে না। সংসার করে দেখতে হবে। কি এক অবস্থা! ছেলেটা কত কি করছে! চাচা, আজানের কণ্ঠস্বর এবার অনেকখানি মাপা এবং মর্জিত শোনালো। আপনি সোফায় বসুন। আপনার কোনো অপরাধ নেই। এই মেয়ের বাড়ির ছেলেরা বাইরে যতই ডাক্তার বা এমপি হোক না কেন, ঘরের ভেতরে পা রাখতে তাদের মগজে কোনো একটা তার ছিঁড়ে যায়। বিয়ে যখন ও করেই ফেলেছে, অবনী এই বাড়ির বউয়ের পূর্ণ মর্যাদা পাবে। তবে এই ছিটগ্রস্ত ডাক্তারকে আমি কিভাবে সাইকোথেরাপি দেব, সেটা এখন আমার ওপর ছেড়ে দিন। আরজান এবার রাজ আর আবরাজের দিকে একসঙ্গে তাকালো। তার চোখ দুটো যেন দুটো জ্বলন্ত কয়লা। আবরাজ, তোর অ্যাকাউন্ট আমি ফ্রিজ করেছি। আর রাজ, আজ এই মুহূর্ত থেকে তোর চেম্বারের সমস্ত ভিজিট আর প্রেসক্রিপশনের টাকা সরাসরি আমার পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। মেয়ের বাড়ির টাকা উড়িয়ে তোদের এই বউ আমদানির শখ আমি ১ মাসে ঘুচিয়ে দেব। আজ থেকে তোরা দুই ভাই কোনো পার্সোনাল গাড়ি পাবি না। এই শহরে বাসের ভাড়া কত টাকা সেটা তোরা বাসের হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে শিখবি। আজ বিকেলে আবরাজের যে নির্বাচনী পথসভা আছে, সেখানে ও বাসে করেই যাবে। আবরাজ এতক্ষণ নিজের শূন্য পকেটের শোকে কাদা হয়েছিল, কিন্তু রাজের এই অবস্থা দেখে সে হঠাৎ করেই সোফা থেকে লাফিয়ে উঠল। সে রাজের পিঠে চাপড়ে দিয়ে দাঁত বের করে হাসলো। সাব্বাস ভাই, তুই তো আমার চেয়েও বড় পলিটিশিয়ান রে। আমি তো তাও সত্যটা ৭টা ভোটে গোনার জন্য সারা রাত মশার কামড় খেয়েছি। আর তুই একটা সেশন করেই কেল্লাফতে করে দিলি। তবে ব্যাড নিউজ হলো ভাই, আমাদের দুজনকে এক লাইনেই দাঁড় করিয়ে দিয়েছে। এখন থেকে বাসের হ্যান্ডেলটা তুই ডান হাতে ধরবি, আমি বাম হাতে। নৈশি চায়ের কাপটা টেবিলের ওপর খটাস করে রেখে আরজানের দিকে তাকিয়ে বলল, মিস্টার আরজান, আপনার এই মীর বংশের ছেলেদের অহংকার ভাঙতে বেশি সময় লাগবে না। একজন ক্ষমতার লোভে অন্ধ, আরেকজন প্রফেশনের নামে চোর। এই বাড়ির আমার থাকাটা একটা পলিটিক্যাল ক্রাইমের মতো মনে হচ্ছে। আর্চানের চশমাটা নাকের ওপর ঠিক করে নৈশির দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। তোমার পলিটিক্যাল অ্যাডভেঞ্চার বাইরে রাখবে। কাল সকাল থেকে তুমি আর অবনী দুজনেই ডাইনিং টেবিলে সাজকে সকালের নাস্তায় সাহায্য করবে। এখানে কোনো ভিআইপি ট্রিটমেন্ট নেই। আর আজানের মুখে নিজের নাম শুনতেই সাজের বুকে ড্রাম বাজা ১ সেকেন্ডের জন্য থমকে গেল।
সে মুখে সে মুখো হয়ে তোতলাতে লাগলো। জি, জি, জি আজান ভাইয়া, ড্রয়িং রুমে এই জঙ্গলগুলো পরিষ্কার কর। আর রাজ অবনীর জন্য মেঝের সোফাতেই চাদর বিছিয়ে দে। মেয়ের বাড়ির নিয়মে এদের জন্য কোনো স্পেশাল বাসরঘর নেই। আরজান নিজের ল্যাপটপ হাতে নিয়ে অত্যন্ত গম্ভীর চালে সিঁড়ি দিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। রাজ হাঁ করে তাকিয়ে রইল। কি বলল? সব ওপেন প্লেসে হবে? নাউজুবিল্লাহ। আরজান ড্রয়িং রুম থেকে বিদায় নিতেই সাজ একটা লম্বা শ্বাস ফেলে পেছনের করিডোর দিয়ে পালাবার চেষ্টা করলো। তার কাঁধে বসা চিরস্থায়ী শত্রু কম বন্ধু শালিক চিকু হঠাৎ করেই ডানা ঝাপটে চেঁচিয়ে উঠল, চোর চোর চোর! আরে চুপ কর, বজ্জাত পাখি! সাজ দাঁত কিরবির করে চিকুর ঠোঁট চেপে ধরার চেষ্টা করলো। তোর জন্য আজ আমার জানটা যাবে। কই পাওয়া যাচ্ছে? কই যাওয়া হচ্ছে? মেয়ের বাড়ির প্রধান তথ্য অফিসার পেছন থেকে এক অত্যন্ত পরিচিত ঠান্ডা এবং ধারালো কণ্ঠস্বর ভেসে এলো। সাজের পুরো শরীর এক মুহূর্তের জন্য বরফ হয়ে গেল। সে রোবটের মতো ধীরে ধীরে ঘুরে তাকালো। করিডোরে ব্যস্ত হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরভিদ। তার পরনে একটা ধূসর রঙের ক্যাজুয়াল শার্ট, হাতা দুটো নিখুঁতভাবে গোটানো, আর তার হাতে একটা কালো রঙের ডায়েরি, আর অন্য হাতে ছোট্ট একটা স্কেল, যেটা সে অনবরত নিজের হাতের তালুতে ঠুকছে। সাজ একটা শুকনো ঢোক গিলে অত্যন্ত মাসুম একটা হাসি দেওয়ার চেষ্টা করলো। আরে আরভিদ ভাইয়া, তুমি এখানে? আমি আমি আসলে ভাবছিলাম আজ আকাশের মেঘ খুব সুন্দর। চিকুকে একটু ছাদ থেকে ঘুরিয়ে আনি। ও তো ঘরে এই গুমোট পলিটিক্স সহ্য করতে পারছে না। আহ আরভিদ এক পা এগিয়ে এলো। তার চোখের চাহনিতে কোনো দয়া নেই। সে কঠোর স্কেলটা দিয়ে সাজের কপালে আলতো করে একটা টোকা দিল। ছাদ পরে হবে, চুক্তির কথা মনে আছে তো? নাকি তোর স্মৃতিশক্তি হাওয়া হয়ে গেছে? সাজ নিজের কপালটা হাত দিয়ে চেপে ধরে মুখটা কাদো কাদো করলো। মনে থাকবে না কেন? আমার কি মগজ নেই? কিন্তু ভাইয়া, আমার কোমরটা এখন বড্ড ব্যথা করছে। নাটক তো তুই নিজেই করছিস সাজ। আরভিদ নিজের মোবাইলটা পকেট থেকে বের করে স্ক্রিনটা সাজের চোখের সামনে ধরলো। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে কাল রাতে মেয়ের বাড়ির পেছনের গেটে সাজ কিভাবে ওই ছেলেটার, স্বাধীন নামী ছেলেটার বাইকের পেছনে বসে হাসি মুখে হাত নাড়ছিল। শালা আবার এসেছে। আরফিত অত্যন্ত ধীর আর নিষ্ঠুর গলায় বলল, ভিডিওটা খুব সুন্দর এসেছে তাই না? আজান ভাইয়াকে যদি এটা দেখায়, তবে তোর এই স্বাধীনতার 12টা বাজিয়ে ওকে সোজা মীর এভিয়েশনের কোনো কার্গো বিমানে করে আমাজনের জঙ্গলে পাঠিয়ে দেব। আর তোকে তোকে এই মিরবাড়ির প্রাচীন নিয়ম অনুযায়ী আজীবনের জন্য গৃহবন্দী করা হবে। এবার বল, তুই কি আমার দেওয়া ডিউটি করবি, নাকি ভাইয়ার থেরাপি নিবি? সাজ দুই হাত জোর করে বলল, না না ভাইয়া, দোহাই তোমার, আরজান ভাইকে এটা দেখিও না। উনি এমনিতেই রাজ ভাইয়ার কাণ্ডে রেগে লাল হয়ে আছেন। এখন এটা দেখালে আমাকে জ্যান্ত কবর দিয়ে দেবেন। তুমি যা বলবে আমি তাই করব। আরভি তার ডায়েরিটা খুলে একটা পাতা উল্টালো। গুড। তাহলে আজকের টাস্ক শোন। নতুন দুই ভাবির আগমনে মীর বাড়িতে যে এখন লোক সংখ্যা বেড়েছে, ড্রয়িং রুমে কাচের জানালাগুলো খুব ধুলোয় মেখে আছে। তুই আগামী 2 ঘন্টার মধ্যে এই তলার আর ওপরের তলার সমস্ত জানালার কাচ একদম চকচকে করে দিবি। একটা দাগও যেন না থাকে। আর হ্যাঁ, চিকুকে খাঁচায় বন্দি করবি। ও যদি আবার আমার কোনো খাবারে বা ফাইলে নিজের পবিত্র অবদান রাখে, তবে ওটাকে আমি নিজে রাতে আজ রাতে চিকু ফ্রাই বানিয়ে খাবো। চিকু যেন আরভিদের কথা বুঝতে পারলো। সে সাজের কাছ থেকে উড়ে গিয়ে করিডোরে ঝুলন্ত ঝাড়বাতির ওপর বসে চিৎকার করতে লাগলো, জল্লাদ আরভিদ জল্লাদ! সাজ মনে মনে আরভিদকে 1000টা গালি দিতে দিতে জানালার কাচ মোছার কাপড়টা তুলে নিল। সে বালতিতে জল আর জানালার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করতে লাগলো, আল্লাহ গো, এই মেয়ের বাড়িতে জন্ম নেওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ক্রাইম ছিল। এক একটা ছেলে যেন এক একটা হিটলারের নাতি। বিশেষ করে ওই আর আরজান কসাইটা।
আর কসাইয়ের চামচা আরভিদ কসাই। আরভিদ যখন করিডোরে দাঁড়িয়ে সাজের সব চিকুকে সাইজ করে ফিরছিল, তখন তার কান দুটো আসলে সজাগ ছিল দোতলার লাইব্রেরি ঘরের দিকে। মীর বাড়ির এই বিশাল লাইব্রেরিটাই আর্যার একমাত্র শান্তিদায়ক জায়গা। নতুন দুই ভাবির আগমনে নিচে যে তুমুল মনস্তান্ত্রিক কুরুক্ষেত্র চলছে, আর্য নিজেকে তা থেকে সম্পূর্ণ দূরে রাখে। ভারী একটা পলিটিক্যাল সায়েন্সের বইয়ে মুখ বুজে বসেছিল। আরভি ধীর পায়ে লাইব্রেরির ভেতরে ঢুকলো। খাঁটি কাঠের আলমারিগুলোর মাঝখানে সরু গলিতে, সেখানে দুপুরের টিমটিমে আলো এসে পড়ছে। ঠিক সেখানেই আরজা একটা হাতওয়ালা চেয়ারে বসে আছে। তার চোখের সেই চেনা অহংকার আর দূরত্ব এখনো এক চুল কমেনি। নিচে ড্রয়িং রুমে রাজের বিয়ের থেরাপি চলছে, আর তুমি এখানে বসে রাষ্ট্রের থিওরি পড়ছো আরজা। আরভিদ পকেট থেকে তার সেই চিরচেনা কাঠের স্কেলটা বের করে আরজার টেবিলের উপর টক করে একটা শব্দ করলো। আরজা বই থেকে চোখ না তুলে অত্যন্ত শীতল গলায় বলল, মীর বংশের ছেলেদের বিয়ে মানেই একটা নতুন থ্রিলার ড্রামা। ওসব ফালতু ড্রামা দেখার চেয়ে প্লটের রিপাবলিক পড়া পড়া অনেক বেশি শিক্ষণীয়। আর হ্যাঁ, আমার টেবিলের ওপর ওভাবে ঠক শব্দ করা বন্ধ করো। ডিসিপ্লিন আমার অপছন্দ নয়। আরভিদ এবার একটু দ্রুত হাসল। সে আরজার চেয়ারের ঠিক পেছনে এসে দাঁড়ালো এবং দুহাতে টেবিলের ওপর রেখে আরজাকে নিজের বাহুবন্ধনীর মাঝে এক প্রকার বন্দি করে ফেলল। আরজার কাঁধে সুতি আঁচল ওড়নাটা আরভিদের শার্টের বোতামে হালকা আটকে গেল। আরজা শক্ত হয়ে বসলো, কিন্তু তার চোখ পলক পড়ল না। প্লটের রিপাবলিকে কি কোথাও লেখা আছে আরজা যে নিজের বরের সাথে সারাদিন এই বরফের মতো দূরত্ব বজায় রাখতে হয়? আরফি আরজার কানের খুব কাছে এসে নিচু স্বরে বলল, ভাইয়া তো আজ রাজ আর আবরাজের পকেট কেটে জিরো বানিয়ে দিয়েছে। আমার অ্যাকাউন্ট কিন্তু এখনো সচল। সো পাবলিকাল সায়েন্সের বাইরেও যদি তোমার কোনো দাবি দেওয়া থাকে, তাহলে বলতে পারো। আরজা ঝট করে ঘাড় ঘুরিয়ে আরবিদের চোখের দিকে তাকালো। দুজনের ঠোঁটের দূরত্ব তখন মাত্র 1 ইঞ্চি। আরজা তার চিরচেনা ক্ষুরধার গলায় বলল, টাকা দিয়ে আর যাই হোক, আরজাকে কেনা যায় না মিস্টার আরফিদ। আর তোমার কাছে তোমার এই কাছে আসার টেকনিকটা বড্ড ব্যাকডেটেড। সাইড প্লিজ, আমি নিচে যাব। সে যেমনই উঠে দাঁড়াতে গেল, ওড়নাটা আরভিদের শার্টের বোতামের টান খেয়ে আরজার ব্যালেন্স হারিয়ে সরাসরি আরভিদের বুকের ওপর এসে আছড়ে পড়ল। আরভিদ এক হাতে আরজার কোমর জড়িয়ে ধরে অন্য হাতে টেবিলের উপর রাখা ডায়েরিটার ক্যাচ লুফে নিল। আরজার ফর্সা মুখটা মুহূর্তেই লজ্জায় লাল হয়ে গেল। যদিও সেটা সে আড়ালে ঢাকতে চাইল। এটাও কি ব্যাকডেটেড টেকনিক আরজা? আরভিদ মুচকি হেসে বলল, নাকি পলিটিক্যাল সায়েন্সের নতুন কোনো থিওরি? আরজা আরভিদের বুক একটা আলতো ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। লুফে নেওয়ার অভ্যাসটা ভালো, তবে মেয়ের বাড়ির জানালার কাঁচ ভাঙলে কিন্তু আরজান ভাইয়া তোমাকেও বাসের লাইনে দাঁড় করিয়ে দেবে, মনে রেখো। সে দ্রুত পায়ে টেবিলের বাইরে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। আর আরভিদ নিজের শার্টের বোতামের দিকে তাকিয়ে একচিলতে তৃপ্তির হাসি হাসলো। বাঘিনীকে বাগে আনা কঠিন, তবে অসম্ভব কিছু নয়। আরভিদের দেওয়া 2 ঘন্টার জানালার কাচ মোছার শাস্তি কোনো মতে ফাঁকি দিয়ে সাজ তখন দোতলায় নিজের ঘরে গিয়ে দরজা দিল। তার বুকের ভেতর ড্রাম বাজছে তো দূর। এখন সকালের কালবৈশাখী ঝড় বইছে, কারণ আর কেউ নয় বরং স্বাধীন। স্বাধীন তাকে কিছুক্ষণ আগেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, সাজ, আসলে শাড়ি পরা নারীদের দিকে তাকালে মনটা কেমন যেন পবিত্র হয়ে যায়। তোমাকে কোনোদিন শাড়িতে দেখলাম না। স্বাধীনেরই একটা লাইনের মেসেজ পড়ে সাজের মগজের সবকটা তার একসাথে ঝিলিক দিয়ে উঠল। সে আলমারি ঘেটে তার মায়ের একটা পুরনো আকাশি রঙের পাতলা জর্জেট শাড়ি বের করলো। কিন্তু শাড়ি পরা তো দূরের কথা, পিন করতে গিয়ে সে নিজের পেটের কাছের শাড়িটা এমন ভাবে পেঁচালো যে ব্লাউজ আর শাড়ির মাঝখানে তার ফর্সা পেটটা অনেকটাই বের হয়ে রইল। আর আয়নায় নিজেকে দেখে সে নিজেই একটু লজ্জা পেল। কিন্তু স্বাধীনের মনে পবিত্রতা জাগানোর জন্য সে
এই রূপেই ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিল। সাথে নিল তার সাধের দূরবীন আর ফোনটা, যাতে ছাদ থেকে স্বাধীনকে ছবি তুলে পাঠানো যায়। দুপুরের পর মেয়ের বাড়ির ছাদটা একদম নিঝুম। আকাশ তখনও হালকা মেঘের আনাগোনা। ছাদের রেলিংয়ে পাশে গিয়ে দূরবীনটা চোখে লাগিয়ে আসার গলির দিকে তাকানোর চেষ্টা করছিল, আর অন্য হাতে ফোনটা দিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে সেলফি তোলার কসরত করছিল। পাতলা শাড়িটা বাতাসে বারবার উড়ে যাচ্ছিল, আর সাজ সেটা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল। স্বাধীনকে ছবি পাঠিয়ে একদম কাবু করে দেব, তারপর আরফিদ কসাই ওই ভিডিও ও নিজেই হ্যাক করে ডিলিট করে দেবে। সাজ মনে মনে যখন এই বিশাল ডিজিটাল জয়ের নীল নকশা আঁকছিল, ঠিক তখনই পেছন থেকে এক অত্যন্ত ভারী গম্ভীর যমদূতের মতো কণ্ঠস্বর ভেসে এলো। শাড়িটা কি একটু বেশি পাতলা হয়ে গেছে না সাজ? এই কণ্ঠস্বর শোনার সাথে সাথে সাজের হাত থেকে দূরবীন আর ফোন দুটোই একসঙ্গে ছাদের মেঝেতে আছড়ে পড়ল। সে এক ঝটকায় তুলে ঘুরে তাকালো। সাজের ছাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে আরজান মীর। তার পরনে সেই সাদা শার্ট। আরজানের তীক্ষ্ণ নজর সরাসরি গিয়ে পড়ল সাজের সেই উন্মুক্ত পেটের ওপর, যেখানে বাতাসের ঝাপটায় শাড়িটা পুরোপুরি সরে গেছে। সাজ ভয়ে কাঁপতে কাঁপতে দুই হাত দিয়ে নিজের পেটটা ঢাকার চেষ্টা করলো, কিন্তু পাতলা শাড়িতে সেটা আরো স্পষ্ট হয়ে উঠলো। সে তোতলাতে লাগলো, আরজান ভাইয়া, আপনি এখানে? আমায় আমি আসলে ছাদে ওই মেঘ দেখতে এসেছিলাম। আজান ধীর পায়ে সাজের দিকে এগিয়ে এলো। তার এক একটা পদক্ষেপ যেন সাজের বুকের ওপর হাতুড়ির মতো পড়ছিল। আরজান সাজের একদম মুখোমুখি এসে দাঁড়ালো। দুজনের মাঝখানের দূরত্ব এখন এক সুতোরও কম। আরজানের শরীর থেকে ভেসে আসা চড়া পারফিউমের গন্ধ, তার গায়ের তপ্ত নিঃশ্বাস সাজের মুখের ওপর এসে আছড়ে পড়ল। আরজান নিচু হয়ে মেঝে থেকে সাজের ফোনটা তুলে নিল। স্ক্রিনে এখনো লক হয়নি। সেখানে স্বাধীনের সেই শাড়ি পরা নারীর মেসেজটা জ্বলজ্বল করছে। আরজানের চোয়াল শক্ত হয়ে গেল। এক ঝটকায় ফোনটা নিজের পকেটে পুরে নিল। অন্য পুরুষের চোখের পবিত্রতা রক্ষার জন্য মেয়ের বাড়ির মেয়েরা এভাবে পেট বের করে পাতলা শাড়ি পরে ছাদে আসে না সাজ। আজান গলার স্বর এখন এত নিচু আর ধারালো যে সাজের মেরুদণ্ড দিয়ে একটি শীতল স্রোত বয়ে গেল। ভাইয়া, আমি স্বাধীনকে জাস্ট ফ্রেন্ড। সাজের চোখ দিয়ে তখন প্রায় জল চলে এসেছে। আজান হুট করেই তার একটা বড় শক্ত হাত সাজের কোমরটা একটানে নিজের দিকে টেনে নিল। সাজের নরম শরীরটা আজানের চওড়া শক্ত বুকের সাথে মিশে গেল। আজান অন্য হাত দিয়ে সাজের শাড়ির আঁচলটা টেনে অত্যন্ত নিখুঁতভাবে তার উন্মুক্ত পেটের উপর জড়িয়ে দিল। তারপর পিনটা দিয়ে সজোরে আটকে দিল। এই পুরো সময়টা আজানের চোখ ছিল সরাসরি সাজের কাঁপতে থাকা ঠোঁটের দিকে। এই মুহূর্তে তার হাতের তীব্র মুচড়ে ধরা বাঁধন বলছিল সাজের ওপর অন্য কারো নজর সে জ্যান্ত থাকতে বরদাস্ত করবে না। আজ থেকে এই ফোন আমার কাছে থাকবে। আজান সাজের কানের কাছে মুখ নিয়ে নামিয়ে ফিসফিস করে বলল, আর স্বাধীনতার 14টা বাজানো আমার জন্য মাত্র 2 মিনিটের কাজ। কাল সকাল থেকে যদি তোকে মেয়ের বাড়ির বাইরে কোনো ছেলের সাথে কথা বলতে দেখি, তবে এই শাড়ি পরার রূপেই তোকে আমি সারা জীবনের জন্য আমার ঘরে তালাবদ্ধ করে রাখবো। নিচে যা। সাজ আর এক মুহূর্ত দাঁড়ালো না, তবে মনে মনে বলল, ইস, আসছে, আমার ঘরে তালাবদ্ধ করব। আমি নিম পাতা কি এই নিম পাতা কি জানে না এটা যে সাজেরও ঘর? সে শাড়ির কুচি কোনো মতে ধরে কাঁদতে কাঁদতে ছাদ থেকে নিচে দৌড়ে পালালো। আরজান ছাদের রেলিংয়ে হাত রেখে বাইরের মেঘলা আকাশের দিকে তাকালো। স্বাধীন, মেয়ের বাড়ির জিনিসে হাত দেওয়ার সাহস তোমার কিভাবে হয়? চলবে। আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।